আচ্ছা, তো গতদিন পর্যন্ত আমরা হলো আহ, কি বলে ইভেন্ট ট্র্যাকিং পর্যন্ত দেখছি, তাই না? ইভেন্ট সেটআপ পর্যন্ত দেখছি, তাই না? ইভেন্ট সেটআপ পর্যন্ত দেখা হয়েছে। ওকে, দেখেন আমরা হচ্ছে গতদিন দুটো ইভেন্ট ক্রিয়েট করেছিলাম, সেটা হলো অ্যাড টু কার্ট, পারচেজ, মনে আছে? ইভেন্ট এই দুটো ক্রিয়েট করে ফেলছিলাম আমরা। আর আপনাদের বলা ছিল যে আপনারা নিজেরাও করবেন। করেছেন কি কেউ বাসায়? হয়েছে? আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের ইভেন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে ইভেন্টের ডাটাগুলো যে ট্র্যাক করতেছে, ঠিক আছে? এখানে এখন ওই সাইটে ওই বাটনগুলোতে যারা ক্লিক করবে বা ওই বাটনগুলোতে যারা যাবে সেখান থেকে ডাটা ট্র্যাক হতে থাকবে। তো এখানে দেখেন আপনার এই যে কনভার্সন এপিআই, দেখেন এই যে সিস্টেম ইউজার, হ্যাঁ, এটা দিয়ে এখন সবকিছু ট্র্যাক হচ্ছে, যে ইভেন্ট এগুলো আপডেট করা হয়েছে, এই ব্যাপার সবগুলোই আছে। আচ্ছা, এখানে কি আপনাদের এইটা দিয়ে রেখেছিলাম? তাই তো দেখলাম। আবার একটু দেখে নিতে হবে আপনাদের কোন অ্যাড ম্যানেজার দিয়ে দেখাইছে আমার মনে। আরে এ কি প্লেয়ার মিলেয়ার বানাইছে, তার কোনো আগা মাথা বুঝি না। তার ভিতরে DM43 খুলেছিলাম, তাই না? DM43 কই? ও, এই যে এইবার আসছে। দেখেন এই যে হলো আমাদের ওই যে ইভেন্ট গুলো ক্রিয়েট করা হয়েছিল, এখানে সব আছে। ওই ওয়েবসাইটে গিয়ে এখন যে ডাটাগুলো ট্র্যাক করা হচ্ছে সব দেখেন এখানে আসতেছে, হ্যাঁ। এই যে আপনি এখান থেকে রিপোর্ট দেখতে পারবেন, এই যে ইভেন্ট কোয়ালিটি 4.4 আউট অফ 10 স্কোর জেনারেট হয়েছে। মানে যা যা ইভেন্টে এখন ক্রিয়েট হচ্ছে সেগুলো সব এখানে আছে, ঠিক আছে? এই যে এখান থেকে সব ডাটা পাস হচ্ছে। তো বিষয়টা হলো ডাটা গুলো তো আসতে থাকবে এখন, ডাটা আসতে থাকবে এবং ডাটা জমা হতে থাকবে, আমাদেরকে এই ডাটা কাজে লাগিয়ে টার্গেট রিটার্গেট করতে হবে। তো টার্গেট রিটার্গেট করার কয়েকটা পদ্ধতি আছে বা কয়েক রকম ভাবে করা যায়। আমি প্রথমে যেটা একদম বেস সেটআপ আছে বা বেসিক সেটআপ আছে সেগুলো দেখাই। দেখেন আমরা হচ্ছে যখন এখানে আমাদের পিক্সেল এবং কনভার্সন এপিআই সেটআপ করে ফেলবো বা আমাদের ইভেন্ট গুলো আমরা সেটআপ করে ফেলবো, তারপরে বিষয়টা হচ্ছে আমরা এখানে বাম পাশে যদি খেয়াল করি, এখানে একটা অপশন আছে অডিয়েন্সেস, ঠিক আছে? এই যে অডিয়েন্সেস, এখানে আমরা ক্লিক করতে পারি। তো ক্লিক করে এখানে দুইটা জিনিস করা যাবে, একটা হলো আমরা কাস্টম অডিয়েন্স সেটআপ করতে পারবো, আর একটা হচ্ছে লুক অ্যালাইক অডিয়েন্স সেটআপ করতে পারবো, ঠিক আছে? তো এখন কাস্টম অডিয়েন্স কি আর লুক অ্যালাইক অডিয়েন্স কি? কাস্টম অডিয়েন্স বলতে আমি আমার ওই যে পেজ থেকে যে ডাটাগুলো ট্র্যাক হচ্ছে বা ওয়েবসাইট থেকে যে ডাটাগুলো ট্র্যাক হচ্ছে সেগুলোর ডাটা দিয়ে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা। আর লুক অ্যালাইক অডিয়েন্স বলতে মনে করেন যে আমার পেজের মতো আরো তো অনেক পেজ আছে, তো সেই পেজগুলোতে যে ঠিক একই ধরনের অ্যাক্টিভিটি কারা করতেছে তাদেরকে আমি ট্র্যাক করে নিয়ে আসতে চাই, সেটা করতে হবে হলো লুক অ্যালাইক অডিয়েন্স, ঠিক আছে? তো প্রথমে দেখি আমরা কাস্টম অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য দেখেন ক্রিয়েট অডিয়েন্স অপশন আছে, কাস্টম অডিয়েন্স। সো জাস্ট এখানে ক্লিক করতে হবে, এখানে সোর্স আপনার ওয়েবসাইট। সো নেক্সট। তো এখানে সোর্সের ভিতরে আপনি আপনার ইয়েটা দিয়ে দিবেন, আপনার কোন অ্যাড অ্যাকাউন্টে বা কোন পিক্সেলের আন্ডার এটা চলতেছে সেটা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার এখানে কোন ইভেন্ট, অল ওয়েবসাইট ভিজিটর, অর আপনার যদি আলাদা কোনো ইভেন্ট থাকে সেগুলো এখানে শো করবে, ঠিক আছে? এই যে আপনার যে ইভেন্ট থেকে আপনি ডাটা ট্র্যাক করতে চান সেটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? তো আমি এখানে আমার হচ্ছে আচ্ছা, এখানে আর গুলো কই, আমি একাধিক করে রাখছি তো। টেস্টেড অ্যাকাউন্ট আসাম বাজার করছি, হ্যাঁ। তো একটা দেখাই, ওয়েবসাইট নেক্সট, একটাই দেখেন।
ব্যাকে যায়, এক গাদা হয়ে গেলে খোলা হয়ে যায়। কোন অ্যাকাউন্টের আন্ডারে করেছে এটা? আচ্ছা, ওটা যা থাকে থাক, বুঝতে পারছি না এখন কোন জায়গায় কি করেছি। তো আপনারা যেটা করবেন, আপনাদের সিঙ্গেল সিঙ্গেল থাকবে, আমার মতো এরকম কনফিউজ আপনাদের হওয়ার কোনো কিছু নাই, আপনাদের সিঙ্গেল সিঙ্গেল চলে আসবে এখানে। সো আপনার এই সিঙ্গেলের ভিতর থেকে এইখান থেকে ক্রিয়েট অডিয়েন্স ক্রিয়েট করবেন, কাস্টম অডিয়েন্স প্রথমে। তো যেটা বললাম, আপনার সোর্স দিবেন ওয়েবসাইট, দেন নেক্সট। এরপরে হচ্ছে আপনার এখানে ওই যে সোর্সের ভিতরে আপনার ডাটা চলে আসবে অটোমেটিক্যালি। আসার পরে হচ্ছে আপনি এখান থেকে কোন ইভেন্ট সিলেক্ট করতে চান। এখন মনে করেন যারা ওই যে অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, ওদেরকে আপনি আলাদা করে অ্যাড দেখাবেন, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমরা ধরেন এখানে তো আমার ওইটা আসে নাই, কারণ ওইটা কোথায় ক্রিয়েট করছে আমি খুঁজে পাচ্ছি না। এইটার আন্ডারে পেজ ভিউ ইভেন্ট ক্রিয়েট করা আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। আচ্ছা, এইবার হলো আমি লাস্ট কত দিনের ডাটাকে ট্র্যাক করতে চাচ্ছি, ধরেন লাস্ট 30 দিন। আচ্ছা, এরপরে আমরা এখানে আরো রিফাইন করতে পারি। দেখেন ইউআরএল প্যারামিটার, অ্যাগ্রিগেটেড ভ্যালু। ওই যে ভ্যালুর কথা মনে আছে, আমরা প্রোডাক্টের ভ্যালু দিয়ে একদম ট্র্যাক করে দিচ্ছিলাম, যে কত টাকা দাম প্রোডাক্টের, সেটা দিয়েও এখানে দেখেন এই যে ট্র্যাক করা যাবে এখানে ভ্যালু। সো এটা অপশনাল, এটা আমরা দিলাম না আপাতত। আর ইনক্লুড মোর পিপল, এখানে যদি আপনি আরো মানে ইভেন্ট গুলো এখানে একসাথে আনতে চান, তো আপনার একাধিক ইভেন্ট হলে সবগুলো পর পর এখানে চলে আসবে, ঠিক আছে? আমরা যদি একাধিক ইভেন্ট ক্রিয়েট করি, ওই যে অ্যাড ইভেন্টে গিয়ে এক একটা করে ইভেন্ট ক্রিয়েট করে আমরা সেগুলো ওয়ান বাই ওয়ান এখানে অ্যাড করতে পারি। তো আমরা ধরলাম যে আমি একটাই করলাম। এরপরে আপনি এখানে অডিয়েন্সের নাম দিলেন যে পেজ ভিউ ইভেন্ট, যে এই ইভেন্টের লাস্ট 30 দিনের জন্য আপনি একটা অডিয়েন্স সেট আপ করতেছেন এখান থেকে, ঠিক আছে? তো আমরা এখানে ক্রিয়েট করে দিলে আমার কিন্তু ওই অডিয়েন্সটা এখন একটা কাস্টম অডিয়েন্স হিসেবে সেট আপ হয়ে গেল, ঠিক আছে? সো ডান। দেখেন আমার অডিয়েন্সের নাম কি, পেজবি ইভেন্ট। এখন আমি কি করব, যদি আমি অ্যাড চালাই, এখন আমি অ্যাড চালাবো, ধরেন একটা অ্যাড বানাবো ওই অডিয়েন্স গুলার জন্য শুধুমাত্র, ঠিক আছে? আচ্ছা, পেজবি ইভেন্টে লাস্ট 30 দিন যাদের ডাটা কালেক্ট হয়েছে আমি শুধুমাত্র ওদের জন্য অ্যাড চালাবো এখন। ক্লিয়ার? তো এখন এটা চালানোর জন্য আমরা কি করব, দেখেন আমাদের ফেসবুকে চলে আসবো। ফেসবুকে এসে নর্মাল যে সিস্টেম, আমরা অ্যাড চালানোর জন্য কোথায় যাই, অ্যাড ম্যানেজারে যায় না? অ্যাড ম্যানেজারে আসবো, এসে এখানে দেখেন আমাদের ওইটা যার ভিতরে রয়েছে এর ভিতরে চলে গেলাম, অ্যাড অ্যাকাউন্টে। দেন এখান থেকে আমরা যে ক্যাম্পেইন ক্রিয়েট করি, এটা তো আপনারা জানেনই যে ক্যাম্পেইন ক্রিয়েট করব। আচ্ছা, করলাম। করে আমরা এখানে একটা এনগেজমেন্ট ক্যাম্পেইনই চালাই আপাতত, মনে করেন এনগেজমেন্ট, কন্টিনিউ, ম্যানুয়াল এনগেজমেন্ট। আচ্ছা, এইবার আমরা ক্যাম্পেইনের এখানে যা যা করার করব। আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাড সেটে, ঠিক আছে? তো অ্যাড সেটে এসে দেখেন আমরা এখানে কি করব, খেয়াল করেন। এই যে অডিয়েন্স কন্ট্রোল অপশন আছে না, এখান থেকে আমরা ক্লিক করে দেবো এই যে নিচে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনস, ঠিক আছে? কোথায় ক্লিক করব, এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে ক্লিক করে ইউজ অরিজিনাল অডিয়েন্স ক্লিক করে দিলাম। আচ্ছা, দিয়ে এইবার দেখেন আমাদের এইখানটাতে কই গেল, কই গেল, কই গেল? এই যে এইখানে যদি আপনি এখন মাউসের কার্সার রাখেন, এই দেখেন আপনার কাস্টম অডিয়েন্স যদি আপনি ক্লিক করেন, এর ভিতরে আপনার সেই কাস্টম অডিয়েন্সটা কিন্তু চলে আসবে। ওই যে আমরা পেজ ভিউ ইভেন্ট যেটা ক্রিয়েট করলাম, আমার এখানে আসলে মানে কি যে একটা ঘাপলা হয়ে গেছে, আমি বোঝাতে পারছি না। এইটার আন্ডারে কি করেছি আমি, না আমি এইটার আন্ডারে করছি। দাঁড়াও, এটার আন্ডারে তো দিলাম, কিসের আন্ডারে যে কি গেছে, যখন ক্রিয়েট করেছি মনে নাই আসলে। দেখি এটা দিয়ে ক্রিয়েট করে এটাতে আসছে না।
এই যে কি দেখাচ্ছে, অ্যাডভান্টেজ প্লাস অন। ওকে, অন হলো তো আমার সেই অডিয়েন্স করি। কিন্তু অ্যাড অ্যাকাউন্ট তো দুইটা, কিন্তু টেস্ট অ্যাড অ্যাকাউন্টটা পাচ্ছে কোথা থেকে, এটাই তো বুঝলাম না। আচ্ছা, এখন দেখেন কোনো কারণে আমার এখানে কিছু একটা কনফ্লিক্ট হচ্ছে, আমি ধরতে পারতেছি না এই মুহূর্তে। বাট ওই যে কাস্টম অডিয়েন্স আমরা সেট আপ করে আসলাম না, ওইটা এখানে শো করবে, ঠিক আছে। বাট আবার এখানে টেস্টের এটা কোত্থেকে আসতেছে আমি ধরতে পারতেছি না। তো আপনাদের যেহেতু একটা, আমার একাধিক অ্যাড ম্যানেজার, তো আমার মনে হয় কোনো একটা সেটিং এ কোথাও একটা ঝামেলা আছে। তো আপনাদের এখানে চলে আসবে অটোমেটিক্যালি ওইটা, যেহেতু আপনাদের একটাই থাকবে। তো ওইটা জাস্ট এখানে শো করবে। ওই যে পেজ ভিউ, আমরা কাস্টম অডিয়েন্স যেটা সেট আপ করলাম, ওইটাতে ক্লিক করে দিলেই ওই অডিয়েন্সই কিন্তু সেট আপ হয়ে গেল আপনার। বুঝতে পারছেন, মানে ওই স্পেসিফিক অডিয়েন্সই সেট আপ হয়ে যাবে, আলাদা কোনো কিছু না। ঠিক আছে, কারণ আমি অন্য জায়গায় কি আমার কাস্টম অডিয়েন্স কোথাও সেট আপ করা আছে কিনা আমি একটু জাস্ট বের করার চেষ্টা করি, তাহলে আপনাদের আরো দেখাতে সুবিধা হবে। এর ভিতরে কি কাস্টম অডিয়েন্স সেট আপ করা আছে কিনা একটু দেখি। টেস্ট 011, টেস্ট DM42, টেস্ট একটা আছে, ওকে। সুইচ টু অরিজিনাল, ইউজ অরিজিনাল অডিয়েন্স হয়ে গেল। আচ্ছা, এইখানে দেখেন কাজ করতেছে জিনিসটা, যে কাস্টম অডিয়েন্সের ভিতরে দেখেন এই জায়গাতে, এইটাতে আমার কাস্টম অডিয়েন্সে দেখেন ক্রিয়েট করা আছে টেস্ট 011, টেস্ট আর DM42, এই তিনটা ক্রিয়েট করা আছে, দেখেন তিনটাই শো করতেছে। ঠিক আছে, ওই বিজনেস ম্যানেজারে আমার হয়তো বা কোনো একটা ইস্যু আছে, এই কারণে ওটা শো করতেছে না। তো আমরা যখনই কাস্টম অডিয়েন্স এটা ক্রিয়েট করে ফেলবো, ক্রিয়েট করলে অটোমেটিক্যালি আপনি অ্যাড ম্যানেজারের ভিতরে, অ্যাড সেটের ভিতরে যখন এসে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করে দিবেন, দেন এইখানে আপনার কাস্টম অডিয়েন্স গুলো সব শো করবে ওয়ান বাই ওয়ান। আপনি যতগুলাই ক্রিয়েট করেন না কেন, ধরেন আমি একটা ক্রিয়েট করছি যে লাস্ট 30 ডেজ এর ডাটা দিয়ে, আমি এখন লাস্ট 40 ডেজ, লাস্ট 50 ডেজ, লাস্ট 60 ডেজ এইভাবে করেও ডাটা যদি ট্র্যাক করি, সবগুলো আপনি সেভ করে দিলে এখানে অটোমেটিক্যালি শো করবে। সো জাস্ট এখান থেকে আপনি যেটা দিয়ে চালাতে চান সেটাকে জাস্ট ক্লিক করে দিলে হয়ে গেল। বুঝতে পারছেন? তো ক্লিক করে দিলে আপনার ওই অডিয়েন্স কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন ওই অডিয়েন্সের সাথে যদি আপনি আরো কিছু ইনক্লুড করতে চান, আপনার লোকেশন, এইজ বা এগুলো যদি আরো রিফাইন করতে চান, সেটা করতে পারেন। করে আপনি জাস্ট পাবলিশ করে দিলে ওই অ্যাডটা শুধুমাত্র ওই ব্যক্তিদেরকেই দেখাবে, ওর বাইরে কাউকে দেখাবে না। যে লাস্ট 30 দিনে যারা ওই পেজে গেছে বা যারা ওই স্পেসিফিক বাটনে ক্লিক করছে, শুধুমাত্র তাদেরকেই দেখাবে।
আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? দেখেন আমরা গতদিন ইভেন্ট সেটআপ পর্যন্ত দেখছি, এখন ইভেন্ট সেটআপে আমরা কি করছি, যে আমার স্পেসিফিক একটা বাটনে কে ক্লিক করতেছে বা স্পেসিফিক একটা পেজে কে আসতেছে, ওইটা আমরা ট্র্যাক করতেছি ইভেন্ট দিয়ে, তাই না? এখন ওই ডাটা নিয়ে আমি অ্যাড চালাবো কিভাবে? কারণ ওই ডাটা তো কালেক্ট হচ্ছে, আমি কালেক্ট হওয়ার পরে তো ওই ডাটা ইউজ করে আমার অ্যাড চালাতে হবে। সেটার জন্য আমরা কি করতেছি, আমরা জাস্ট এইখান থেকে একটা অডিয়েন্স ক্রিয়েট করতেছি, যে অডিয়েন্সের ভিতরে যে আমরা ক্রিয়েট অডিয়েন্স ক্রিয়েট করতেছি, যে কাস্টম অডিয়েন্স। তো এখানে আমার সোর্স তো ওয়েবসাইট, কারণ আমি ওয়েবসাইটের ডাটা ট্র্যাক করতেছি। তাহলে এখানে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক দিলাম, দিয়ে আমি আমার ওয়েবসাইটের ভিতরে যে সোর্স থেকে বা যে পিক্সেল থেকে ডাটা কালেক্ট করবে, একাধিক পিক্সেল থাকলে সবগুলো দেখাবে। আপনি যেটা দিয়ে ট্র্যাক করতে চান সেটা সিলেক্ট করবেন যে পিক্সেল দিয়ে। সো এইখানে তারপরে দেখেন ইভেন্ট গুলো সব আপনার দেখাবে, আপনার যদি ইভেন্ট ক্রিয়েট করা থাকে, ওই যে একটু আগে দেখালাম যে আপনার যে কয়টা ইভেন্ট ক্রিয়েট করা থাকবে সবগুলো পর পর শো করবে। সো আপনি জাস্ট যে ইভেন্টের ডাটা ট্র্যাক করতে চান ওটা ক্লিক দিবেন, দিয়ে লাস্ট কত দিনের অডিয়েন্স আপনি ট্র্যাক করতে চাচ্ছেন বা কত দিনের অডিয়েন্সের ডাটা চাচ্ছেন সেটা এখানে দিতে হবে, যে অডিয়েন্সের একটা নাম দিয়ে সেভ করে দিলে ওইটা কাস্টম অডিয়েন্স হিসেবে সেভ হয়ে যাবে। ঠিক আছে? আবার এখান থেকে স্পেসিফিক আপনি কোনো ইভেন্ট ছাড়া ওই যে অল ওয়েবসাইট ভিজিটরের জন্য আপনি কাস্টম অডিয়েন্স সেট আপ করতে পারেন, কারণ ওয়েবসাইটের টোটালি যারা আসতেছে তারা আমার কাস্টম অডিয়েন্স হতে পারে, স্পেসিফিক কোনো পেজ না বা বাটন না। মানে ওয়েবসাইটে আসলেই আমার সেটা ধরনের একটা কাস্টম অডিয়েন্স, সেটার জন্য আমি একটা সেট আপ দিতে পারি। বোঝা গেল বিষয়টা? তাহলে এইটা হলো কাস্টম অডিয়েন্স সেট আপ করে সেটা কিভাবে আমি অ্যাডে ইউজ করলাম সেটা দেখা দিচ্ছি। ঠিক আছে? এটাতে আপনি যে কোনো ধরনের ক্যাম্পেইন চালাইতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এবার আসুন লুক অ্যালাইক অডিয়েন্স। সো লুক অ্যালাইক অডিয়েন্স কিভাবে, যে ক্রিয়েট অডিয়েন্সে যাবেন, লুক অ্যালাইক অডিয়েন্সে ক্লিক করবেন। এখানে আপনার সোর্স কি, সোর্স হলো ধরেন আপনার কাস্টম অডিয়েন্স। মানে আমি এটা যদি এইভাবে বলি, যে ধরেন আমার পেজে এসে যারা অ্যাড টু কার্টে ক্লিক করতেছে, আমরা এইভাবে ট্র্যাক করেছি না কতদিন ইভেন্ট দিয়ে, যে অ্যাড টু কার্টে কারা ক্লিক করতেছে বা যারা পারচেজ পেজে যাচ্ছে। সো আমি চাচ্ছি যে আমার পেজে যারা অ্যাড টু কার্টে ক্লিক করতেছে এরকম অডিয়েন্স বাংলাদেশে আরো যত আছে, বিভিন্ন পেজে যারা যে অ্যাড টু কার্ট করতেছে, শুধুমাত্র আমার পেজে এসে তো মানুষজন কেনাকাটা করে না, আরো তো অনেক পেজ আছে বা আরো তো অনেক ওয়েবসাইট আছে যেখানে গিয়ে মানুষ কেনাকাটা করতেছে। তাহলে ওরে যদি আমি টার্গেট করে ধরে আনতে পারতাম, কারণ ও অ্যাড টু কার্ট করতেছে, কারণ ও কিন্তু এই প্রোডাক্ট আসলে কিনতে চায়, তাহলে ওরে যদি ধরে আনতে পারতাম, তাহলে সেটা কিভাবে আমরা ট্র্যাক করবো, সেটা করতে হয় লুক অ্যালাইক অডিয়েন্স দিয়ে। দেখেন এখানে সোর্স থেকে আপনি কাস্টম অডিয়েন্স সিলেক্ট করে দেন, যে আপনার ওয়েবসাইট একটা সোর্স, আপনার ওয়েবসাইট থেকে নেক্সট। সো এখানে দেখেন আপনার ওয়েবসাইটের ভিতরে কোন ইভেন্টের ডাটা আপনি মানে ইয়ে করতে চান, যে অল ওয়েবসাইট ভিজিটর অর যে ইভেন্ট ক্রিয়েট করা থাকবে সেটা। সো আমি অল ওয়েবসাইট ভিজিটর দিলাম, লাস্ট 30 দিনের ডাটা, মনে করেন একটা নাম দিলাম এখানে ক্রিয়েট অডিয়েন্স। তো এরপর দেখেন এই যে ক্রিয়েট লুক অ্যালাইক অডিয়েন্স, এখানে ক্লিক দিবেন, দিয়ে আপনি হচ্ছে ওই অডিয়েন্সের মতো কত পার্সেন্ট অডিয়েন্সকে ট্র্যাক করতে চান। সো আমি ধরেন 1%, 2%, 3%, 4%, 10% পর্যন্ত এইভাবে ট্র্যাক করতে পারি। সো আমি ধরেন 1% যদি রাখি, তাহলে ঠিক ওই অডিয়েন্সের মতো যারা অডিয়েন্স তাদের ভিতরে মেহেদী ভাই, হ্যাঁ মেহেদী ভাই, হ্যাঁ অবশ্যই, ওকে, ওকে, ঠিক আছে। তো ওই যে অডিয়েন্স গুলো দেখেন আমার পেজে যারা এসে অ্যাড টু কার্ট করতেছে, এরকম আদার ওয়েবসাইটে যে যারা অ্যাড টু কার্ট করতেছে, আমি তাদের ডাটাও ট্র্যাক করতে চাই, তাদেরকে আমি অ্যাড দেখাবো। সেইটার জন্যই মূলত এই লুক অ্যালাইক অডিয়েন্স সেট আপ করা। সো আপনি একটা কাস্টম অডিয়েন্স দিয়ে ওই লুক অ্যালাইক অডিয়েন্সের মানে সেট আপটা করে ফেলতে পারবেন। বুঝে গেল? ধরেন আমরা কাস্টম অডিয়েন্স কি সিলেক্ট করতেছি বা কাস্টম অডিয়েন্স কোনটাকে বানাচ্ছি, যে আমার ওয়েবসাইটে এসে যারা 1 মাসে অ্যাড টু কার্টে ক্লিক করছে আমি ওদেরকে অ্যাড দেখাবো। ফাইন, এটাই তো আমরা কাস্টম অডিয়েন্সে বানাইছি। এখন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে যারা এসে লাস্ট 1 মাসের ভিতরে অ্যাড টু কার্টে ক্লিক করেছে, এরকম বাংলাদেশে আরো যত ওয়েবসাইট আছে আমার মতো, তাদের ওয়েবসাইটে যে অ্যাড টু কার্টে ক্লিক করেছে এরকম অডিয়েন্সকেও আমার অ্যাড দেখাবো। ঠিক আছে? তাহলে সেইটার জন্য আমরা ক্রিয়েট করতেছি কি, লুক অ্যালাইক অডিয়েন্স, যে আমার অডিয়েন্সের মতো আরো যারা আছে। লুক অ্যালাইক মানে কি, অনেকে বলে না এ না দেখতে একদম ওর মতো, ওইটার বলে লুক অ্যালাইক। বুঝতে পারছেন? So, আমার অডিয়েন্সের মতো আরো যারা অডিয়েন্স আছে সেটা তাহলে আমার লুক অ্যালাইক অডিয়েন্স। তাহলে আমরা সেটা এখন এখানে ক্রিয়েট করতেছি। এখন এখানে আপনার যত পার্সেন্ট আপনি টার্গেট করতে চান করে আপনি জাস্ট এখানে অডিয়েন্সের একটা লোকেশন দিয়ে দেন, ধরেন আমরা টোটাল বাংলাদেশের ভিতরে আমার লুক অ্যালাইক অডিয়েন্স যারা আছে তাদেরকেই আমি টার্গেট করব।
সো এখান থেকে জাস্ট ক্রিয়েট অডিয়েন্স করে দিলে আপনার একটা লুক অ্যালাইক অডিয়েন্সও কিন্তু ক্রিয়েট হয়ে গেল। বুঝতে পারছেন? এবার আপনি অ্যাড ম্যানেজারে গিয়ে ওই যে ওইখান থেকে আপনার এই যে অপশনটা আছে, ওই যে যেখানে আমরা কাস্টমার অডিয়েন্স বা লুক অ্যালাইক অডিয়েন্স, এই লুক অ্যালাইক অডিয়েন্সে ক্লিক দিলে আপনার যে লুক অ্যালাইক অডিয়েন্স দেখেন এইটা মাত্র আমি ক্রিয়েট করলাম, এই যে FAWEZ, দেখেন এটা কিন্তু চলে আসছে। তাহলে আমি এখন এটাতে ক্লিক করে দিলে ওই লুক অ্যালাইক অডিয়েন্সের মানে যে অডিয়েন্স আছে তাদেরকেও আমার এই অ্যাডটা দেখাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এখন ধরেন আমার পেজে যারা এসে অ্যাড টু কার্টে ক্লিক করছে তারা কোনো কারণে প্রোডাক্ট অর্ডার করে নাই, তো তাদেরকে যদি আমি একটা অফার দিয়ে এখন অ্যাড দেখাই যে ভাই আমার এই প্রোডাক্টে এখন 20% অফার চলছে, ওই অডিয়েন্স কিন্তু তখন প্রোডাক্ট মানে কেনার হার বেড়ে যাবে, তাই না? কারণ ও অ্যাড টু কার্ট পর্যন্ত আসছে কিন্তু প্রোডাক্ট কিনে নেয়, তার মানে কি ওর প্রোডাক্ট কেনার কিন্তু একটা আগ্রহ আছে, নাহলে অ্যাড টু কার্ট পর্যন্ত কেউ যায় না। তো ওরে যদি আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দিতে পারি তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা সেল হওয়ার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। সো এই কারণেই এই ইভেন্ট সেটআপ বলেন, এই কনভার্সন এপিআই দিয়ে, পিক্সেল দিয়ে এই ডাটাগুলো ট্র্যাক করে ঠিক এইভাবে অডিয়েন্স সেটআপ করে অ্যাড দেখানো হয়। বুঝতে পারছেন বিষয়গুলো? Okay. এইটা হলো একটা পদ্ধতি যে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে অ্যাড দেখাবেন বা লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করে অ্যাড দেখাবেন। এ বাদে আপনি যদি এইভাবে করেন যে কথার কথা আমরা একটা এনগেজমেন্ট ক্যাম্পেইনে আমরা কনভার্সন কোথায় করি? ফেসবুক পেজে করি না? কিন্তু আমি কনভার্সনটা করব ধরেন ওয়েবসাইটে। তাহলে আপনি এইখানে এই যে ওয়েবসাইট সিলেক্ট করবেন, এই যে মেসেজ, এখানে দেখেন অ্যাড সেটের ভিতরে আসলে যে কনভার্সনে মেসেজ ডেস্টিনেশন থাকে। সো আমরা এখান থেকে এখন চাইলে ওয়েবসাইটেও কনভার্সন করতে পারি। ধরেন আমার ওয়েবসাইটে চ্যাটিং সিস্টেম আছে, তাহলে আমি ওয়েবসাইটে কনভার্ট করব। আচ্ছা, করলাম। করে এইবার দেখেন এইখানে আমার ডাটা সেট কোনটা, মানে পিক্সেল কোনটা। সো আপনার যদি পিক্সেল সেটআপ থাকে সেই পিক্সেল এখানে শো করবে। সো আপনি যে পিক্সেলে ওটা ক্রিয়েট করবেন সেটা দিয়ে দিবেন যে এই পিক্সেলের আন্ডারে। ঠিক আছে? এরপর দেখেন এই যে কনভার্সন ইভেন্ট কোনটা। সো আপনি পিক্সেলের ভিতরে যে ইভেন্ট গুলো ক্রিয়েট করবেন সব ইভেন্ট গুলো দেখেন এই যে নিচে চলে আসবে। বুঝতে পারছেন? মানে এইখানে তখন আপনি টোটাল ওই ইভেন্টের আন্ডারে যত অডিয়েন্স আছে সবাইকে চাইলে টার্গেট করতে পারবেন। এই যে যারা ধরেন অ্যাড টু উইশ লিস্ট করছে বা যারা কন্ট্যাক্ট করছে বা যারা কাস্টমাইজ প্রোডাক্টে ক্লিক করছে বা যারা ডোনেট করছে, তো আমি অ্যাড টু উইশ লিস্ট দিলাম। তাহলে এই যে বিষয়টা যে আমি এখন আমার কনভার্সন লোকেশন রাখতেছি ওয়েবসাইট, এবং ওইখানে যারা আমি অডিয়েন্সের সেট আপ করে দিচ্ছি যে যারা আমার এই পিক্সেলের আন্ডারে এই কনভার্সন ইভেন্টে ক্লিক করছে তাদেরকেই আমি শুধুমাত্র এই অ্যাডটা শো করবো। তাহলে এখান থেকে দেখেন সেই সেট আপটা কিন্তু করা সম্ভব। মানে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে ফেসবুক পেজেও যেভাবে আপনি এটা চালাইতে পারেন, আবার ওয়েবসাইটেও কনভার্ট করে সেই অডিয়েন্সকে এখান দিয়েও সেট আপ দিতে পারেন। বুঝতে পারছেন? একটু কনফিউজিং মনে হতে পারে বা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু জিনিসটা কিন্তু সহজ আপনি যদি একটু মানে খোলামেলা চিন্তা করেন। যে আমি প্রথমে কি করতেছি, পিক্সেলটা সেট আপ দিচ্ছি। পিক্সেল সেট আপ দেওয়ার কারণ হলো ওয়েবসাইটে সব ডাটা ট্র্যাক করবো। আচ্ছা, পিক্সেল সেটআপ দেওয়ার পরে স্পেসিফিক একটা ইভেন্ট সেটআপ দিচ্ছি। ইভেন্ট সেটআপের কাজ হলো আমার ওয়েবসাইটের প্রত্যেকটা বাটন বা প্রত্যেকটা খুঁটিনাটি পেজ আমি ট্র্যাক করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটা হলো ইভেন্টের কাজ। এখন ডাটা আমি ট্র্যাক করলাম, সেই ডাটাকে এখন আমি কাজে লাগাবো কিভাবে? সো কাজে লাগানোর জন্য আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি বা লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। করে আমরা অ্যাড সেটের ভিতরে এসে এখান থেকে সুইচ টু অরিজিনালে ক্লিক করলে আমার এইখানে এই যে অডিয়েন্সের যে ঘর থাকবে এখানে কিন্তু শো করবে যে আপনার কোন অডিয়েন্স আপনি কাজে লাগাবেন, কাস্টম অডিয়েন্স নাকি লুক অ্যালাইক অডিয়েন্স। যেটা লাগাইতে চান সেটা ক্লিক করে দিলে হয়ে যাবে। এটা হলো ফেসবুক পেজের থ্রুতে। এখন যদি আপনি চান যে আমার প্রত্যেকটা জিনিস কনভার্ট হবে এখন থেকে ওয়েবসাইটে, তাহলে আপনি এখানে এসে এই যে কনভার্সনে ক্লিক করে দিবেন হলো ওয়েবসাইট, ক্লিক করে দিয়ে এখানে আপনার পিক্সেলটা সিলেক্ট করে দিবেন। দেন আপনি কোন ইভেন্টের আন্ডারে এটা চালাতে যাচ্ছেন সেই ইভেন্টটা জাস্ট ক্লিক করে দিলে অ্যাড হয়ে গেল। দেন আপনি একটা কমপ্লিট করে দিন। সো এই দুই পদ্ধতিতে হলো এই টার্গেট রিটার্গেট করা হয়। ঠিক আছে? এইটুক যদি বুঝেন তাহলে মানে ফেসবুক দিয়ে মোটামুটি অ্যাড চালানো, টার্গেট রিটার্গেট করা বা এই কনভার্সন এপিআই কি, পিক্সেল কি, সব হলো এই বিষয়ের ভিতরে। So এই যদি পারা যায় তাহলে আপনার আর ফেসবুক নিয়ে বা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন নিয়ে আর চিন্তা করা লাগবে না। মানে এর চেয়ে সহজে আর আসলে দেখানো যায় না। আরো অনেক কঠিন পদ্ধতি আছে। অনেক কঠিন পদ্ধতিতে পিক্সেল অ্যাড করা যায়, ট্র্যাক করা যায়, অনেক ঝামেলা করা যায়।
কারণ গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করা যায়, এই দিয়ে করা যায়, ও দিয়ে করা যায়, অনেক কিছু আছে, বাট অত কিছু আসলে আমাদের দরকার নেই। আমরা মেন কাজটা পারলেই তো হয়েছে। পদ্ধতি তো হাজারটা থাকে। হুম? এখন দেখেন এর ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। ধরেন এখন আপনি চাচ্ছেন যে ১ মাসের ডাটা ট্র্যাক করতেছেন আপনি একটা ইভেন্টে, ওই যে কাস্টম অডিয়েন্স। ধরেন আপনি এখানে যখন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতেছেন, এই কাস্টম অডিয়েন্সের ভিতরে আপনি ওয়েবসাইটের লাস্ট ১ মাসের একটা ইভেন্টের ডাটা ট্র্যাক করলেন। ধরেন এখান থেকে ইভেন্ট সেট আপ করে আপনি লাস্ট ৩০ দিন, এবং এই কাস্টম অডিয়েন্স আগামী মাসে যেহেতু আর কাজে লাগবে না হয়তো, তখন আবার কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে নিতে হবে আরেকটা, যে লাস্ট ৩০ দিনের ডাটা আমি চাচ্ছি। সেইটুকু হলো কাজ। কিন্তু পিক্সেল বা কনভার্সন এপিআই আর ইভেন্ট একবার সেট আপ করে রাখলে ওটা চলতেই থাকবে, ও আর রেগুলার চেঞ্জ করা লাগে না। না, এখন যদি আপনি মনে করেন নতুন কোনো ইভেন্ট ট্র্যাক করবেন, এখন মনে করেন নতুন কোনো ইভেন্ট আপনি ট্র্যাক করতে চাচ্ছেন, কথার কথা আপনার অনেকগুলো ইভেন্ট আছে, বাট আপনি চাচ্ছেন নতুন আর একটা ইভেন্ট ক্রিয়েট করতে। সো এটার জন্য আপনি জাস্ট এখান থেকে অল টুলসে বা এখান থেকে ইভেন্ট ম্যানেজার যেখানে পাবেন এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, দিলাম আমি ইভেন্ট ম্যানেজারে ক্লিক দিয়ে আমি যে কি করব, এখানে অ্যাড ইভেন্টে গিয়ে আবার নতুন একটা ইভেন্ট ক্রিয়েট করবো। বুঝা গেল বিষয়টা? ধরেন আমার দুই একটা ইভেন্ট আছে, সে ফর এক্সাম্পল, হ্যাঁ, আমরা ধরেন দুই একটা ইভেন্ট এখানে সেট আপ করে রাখছি, এটাতে পিক্সেল নাই, আচ্ছা দাঁড়া, বের করে নিই। কাজে করতেছি, বুঝতে পারছি। তো মনে করেন এই যে আপনার ধরেন দুইটা ইভেন্ট ক্রিয়েট করা আছে, এটা তো ডাটা ট্র্যাক করতেছে। এখন আপনি চাচ্ছেন নতুন একটা প্রোডাক্টের ইভেন্ট ট্র্যাক করতে, নতুন একটা প্রোডাক্টের ভ্যালু ট্র্যাক করতে, মানে ওই যে আমরা যেভাবে করেছি আগে থেকে। তো আপনি আবার অ্যাড ইভেন্টে ক্লিক করবেন, করে যে যেভাবে আমরা ইভেন্ট সেট আপ করি সেভাবে আর একটা ইভেন্ট সেট আপ করে দেখবেন। এবার ওই ইভেন্টের ডাটাও ট্র্যাক হতে থাকবে। পরে ওই ইভেন্টের ডাটা নিয়ে আপনি আবার ওই কাস্টম অডিয়েন্স, লুক অ্যালাইক অডিয়েন্স যেভাবে সেট আপ করতে চান করতে পারবেন। বুঝতে পারছেন? মানে আপনি ধরেন ২টা বা ৩টা ইভেন্ট সেট আপ করে রেখে দিচ্ছেন। এখন পরে তো হতেও পারে যে আমি নতুন আরেকটা ইভেন্ট চালাতে চাই। তো সেটাও পরে করা যাবে। ওই যে ইভেন্ট ম্যানেজারে এসে জাস্ট আপনি এইখান থেকে এই যে অ্যাড ইভেন্টে ক্লিক করে নতুন করে ইভেন্ট ক্রিয়েট করবেন। না, পরে আর দরকার নেই। আপনার যদি মনে করেন ওই ইভেন্টই চলতে থাকবে তাহলে আর দরকার নেই। জাস্ট আপনি কাস্টম অডিয়েন্স বা লুক অ্যালাইক অডিয়েন্স যদি চেঞ্জ করেন সেটা করবেন শুধু। রেগুলার এখানে চেঞ্জ করার দরকার পড়ে না। ধরেন একটা ওয়েবসাইটে আসলে মোটামুটি ৩-৪ জায়গায় ইভেন্ট ট্র্যাক করলেই বোঝা যায় যে কারা চেক আউট পর্যন্ত গেছে, চেক আউট করেনি, বা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, কারা ওই প্রোডাক্টে আসতেছে, মানুষ ইন্টারেস্টেড কিনা, সেই জিনিসটা ট্র্যাক করলাম। এই, আর এখন আরেকটু জিনিস এখানে অ্যাড করি আমি, সেটা হলো এটা তো গেল পিক্সেল বা ওয়েবসাইটের হিসাব কিতাব। তো এটা বাদেও কিন্তু ফেসবুক আপনার মানে যে পেজ আছে, বিশেষ করে আপনার যে ফেসবুক পেজ, এইটাতে কি হচ্ছে এটা ডাটাও আলাদা করে ট্র্যাক করে রাখে। ওটার জন্য কোনো কিছু সেট আপ করা লাগে না, ফেসবুক করে রাখে নিজ দায়িত্ব। সো এটা কিভাবে কি করে দেখেন, ওইটা দিয়েও কাস্টম অডিয়েন্স, লুক অ্যালাইক অডিয়েন্স সেট আপ করা যায়। দেখেন এই যে অডিয়েন্সে যাবেন আপনি, এখানেই আছে জিনিসটা। সো আপনি জাস্ট এখান থেকে এই যে কাস্টম অডিয়েন্স এখান থেকে ক্রিয়েট করবেন, যে কাস্টম অডিয়েন্স, আবারও একই সিস্টেম। আগে সোর্স কি সিলেক্ট করতেছিলাম, ওয়েবসাইট, কিন্তু এখন আর ওয়েবসাইট না। দেখেন আপনার এই যে মেটার কিছু সোর্স আছে, এই যে দেখেন আপনার নিজের ফেসবুক পেজও চাইলে আপনি মেটা, আপনার দেখেন ভিডিও, লিড ফর্ম, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, শপিং, অন ফেসবুক লিস্টিং, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্ট এবং ফেসবুক পেজ, প্রত্যেকটা ডাটা আলাদা করে ট্র্যাক করে রাখে।
এটার জন্য আমাদের কোনো সেটআপ করার প্রয়োজন পড়ে না, মেটা নিজ দায়িত্ব করে এটা। আচ্ছা, তো এখানে ধরেন আমি চাচ্ছি যে আমার ফেসবুক পেজে, আমরা নেক্সটে ক্লিক করি, আমার ফেসবুক পেজে লাস্ট কত দিনে, ধরেন আমার কথা কথা এই পেজে লাস্ট কথার কথা 30 দিনে, এখানে দেখেন কতগুলো অপশন দিয়ে রাখছে, লাস্ট 30 দিনে লাইক অর ফলো করছে আমার পেজ, আমি তাদেরকে আমি অ্যাড দেখাবো, তাদেরকে আমি ট্র্যাক, মানে তাদেরকে ট্র্যাক করে আমি রিটার্গেট করবো, সেই অডিয়েন্স এখান থেকে সেট আপ করা যায়। লাস্ট 30 দিনে যারা আমার পেজে আসছে, কোনো না কিছু করছে, লাইক অথবা কমেন্ট বা একটা ভিডিও দেখছে, এরকম কেউ, সেটা ডাটা দেখেন আলাদা করে ট্র্যাক করে রাখতেছে ফেসবুক। এনিওয়ান হু ভিজিটেড ইওর পেজ, আমার পেজে জাস্ট আসলেই হয়েছে, তার ডাটাও ট্র্যাক করা আছে। আচ্ছা, হু এনগেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, যারা আমার যে কোনো একটা পোস্ট অথবা অ্যাডে এনগেজ হয়েছে। আচ্ছা, হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, মানে আমার পেজে এসে বা আমার কোনো একটা অ্যাড দেখে কোনো একটা মেসেজ বাটন বা কোনো একটা কল বাটনে ক্লিক করছে, তার ডাটাও ট্র্যাক করে রাখে। হু সেন্ট এ মেসেজ টু ইউর পেজ, যারা আমাদের পেজে মেসেজ করছে। আর হু সেভড এনি পোস্ট, যারা আমার পোস্ট সেভ করে রাখছে। মানে সবগুলো অপশন দিয়ে রাখছে। এখন আপনি এর ভিতর থেকে কোনটা চান আপনি দেখবেন। বুঝতে পারছেন বিষয়টা? মানে এটা হলো পেজের জন্য, মানে আমরা পিক্সেল দিয়ে তো ওয়েবসাইটের ডাটা ট্র্যাক করতেছি, বাট আমার পেজেও তো মানুষ আসে, ফেসবুক পেজে এসেও তো মানুষ ইন্টারঅ্যাক্ট করে। সো পেজের ডাটা ফেসবুকই নিজে ট্র্যাক করে রেখে দিছে। এবার আপনারা বলতেছে যে আপনি কি চান, তা আমি এখানে বললাম আমার এই পেজে লাস্ট 30 দিনে যারা জাস্ট আমার পেজে আসছে তাদের আমি একটা কাস্টমার অডিয়েন্স বানাবো। সো ধরেন আমি এখানে নাম দিয়ে দিলাম যে কথার কথা ধরেন ভিউ, শুধুমাত্র নাম দিয়ে দিলাম, তাহলে এই ক্রিয়েট অডিয়েন্স করে দিলাম। তাহলে এখন আমি শুধুমাত্র এই লাস্ট 30 দিনে যারা আমার পেজে আসছে তাদের জন্য আমি একটা অ্যাড দেখাবো। তাহলে সেটা এবার কি করব, আমি এই অ্যাড সেটে যে জাস্ট ওইখানে ওই যে সুইচ টু অরিজিনাল অপশনে ক্লিক করে দিয়ে কাস্টম অডিয়েন্সে যে এই ভিউ অপশনটাতে সিলেক্ট করে দিলে আমার ওই কাস্টম অডিয়েন্সকে আমি অ্যাড দেখাতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা কত সিম্পল সিস্টেম, কিন্তু কতটা মানে টেকনোলজিক্যালি অ্যাডভান্স সিস্টেম, একটু চিন্তা করেন। ফেসবুক কত ডাটা রাখে, হিসাব করেন। পৃথিবীতে কত বিলিয়ন পেজ আছে, প্রত্যেকটা পেজে মানুষ এসে কি করতেছে কি করে না করে সব ডাটা আছে। মানে এটা কি চিন্তা করে দেখেন, একটু কল্পনা করেন যে এটা কিভাবে কর্মযজ্ঞ হয়। মানে আমি আপনি যা করি সব ওর কাছে আছে। মানে আমি আপনি আসলে একটা ফেসবুকে যে একটা অ্যাকাউন্টে যে বসে কি করতেছি, কোথায় ক্লিক করতেছি, অনেকে মনে করে কি এই জায়গায় ক্লিক করে দিব কিটা জানতে পারছে, ওর কাছে তো ডাটা চলে যাচ্ছে, অটোমেটিক্যালি যাচ্ছে। অনেকে মনে করে কিভাবে জানবে, আমি তো এত সিকিউর নেটওয়ার্ক ইউজ, ভাই চিন্তা করেন আপনি জাস্ট এইখানে যে সেটআপ আছে, আপনি শুধু এটুকু দেখেন যেটা পাবলিকলি দেখাচ্ছে, তাহলে পাবলিকলি যেগুলো দেখাচ্ছে না তাহলে সেরকম কি কি ডাটা ফেসবুকের কাছে আছে? অনেকেই করে যে নিজের পার্সোনাল ডাটা ফেসবুকে শেয়ার করে রাখে, এগুলো করা উচিত না। কারণ আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল অমুক তমুক বিভিন্ন কনফিডেন্সিয়াল তথ্য থাকে না মানুষের, আমরা ফেসবুকে রেখে দিই। তো এই ডাটা আপনি ব্যবহার করতেছেন ওর প্ল্যাটফর্ম, ওর কাছে যায় না, যাই বলুক এটা কি মানে বললে হবে? আপনি কোথায় কি চ্যাট করতেছেন, এই যে চ্যাটের লিঙ্ক ফিঙ্ক কোত্থেকে আসে, এগুলো কোত্থেকে আসে? মানুষ বসে থাকে আপনার চ্যাটের হিস্ট্রি বের করার জন্য? সব ওদের কাছে আছে। সরকার বা মানে মানে উপযুক্ত জায়গা থেকে যখন নক করা হয় তখন পাঠায় দেয় যে আচ্ছা এই বিষয়ে। আমরা মনে করি যে আসলে একটা মোবাইল নিয়ে ঘোরা এখন আসলে মানে কি বলা যায়, একটা বিপদ নিয়েও ঘোরা। আপনি মোবাইলে কোথায় যাচ্ছেন নিয়ে যাচ্ছেন, আপনি জাস্ট মোবাইলে জিপিএসটা অন করে রাখবেন। মোবাইলে আমাদের জিপিএস আছে না, জিপিএসটা অন করে রাখবেন, আপনি কোথায় গেছেন, কোন জায়গায় কখন গেছেন, সব ডাটা ট্র্যাকিং হবে অটোমেটিক্যালি। আর ইন্টারনেট থাকলে তো হবেই, ডাটা অন করে ঘুরে বেড়াই না আমরা, সব ডাটা ট্র্যাক হয়। তো বিষয়টা হলো টেকনোলজি যেমন আছে, এর ভালো দিক মন্দ দিক উভয় দিক আছে, কিন্তু আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমার কাজটা তো অনেক বেশি ইফেক্টিভ হবে। আমি বলবো যে আপনাদের সামনে আমি ফাইবার ক্রিয়েট করাবো, নেক্সট ক্লাস থেকে ফাইবারে নিয়ে যাব। আপনারা হচ্ছে প্রথম যে গিগটা বানাবেন, প্রথম যে গিগ হবে আপনাদের ফেসবুক পিক্সেল সেটআপ এন্ড কনভার্সন এপিআই সেটআপ,
প্রফেশনালি একদম এর উপরে একটা গিগ বানাতে হবে। ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই মানে আমি বলছি কি যে গতানুগতিক ধরেন লিড জেনারেশন অমুক তমুক এসব প্রচুর আছে, প্রচুর না বলেন এগুলো। এখন আমাদের দরকার একটু এক্সট্রা অর্ডিনারি কিছু করা। কেউ ধরেন শুধুমাত্র এই টার্গেট রিটার্গেটিং এর উপরে একটা গিগ বানাইতে পারে। মানুষের দরকার এখন আর একটা অ্যাডভান্স জিনিসপত্র, ওই লিড জেনারেশন, ওই ডাটা এন্ট্রি, ওই শুধুমাত্র ওই এসইওর ভিতরে অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ দরকার না, আরেকটু স্পেসিফিক করেন। যেরকম আরেকটু ভেঙে বলেন। মানে কিসের জন্য এটা? ওই যে ফাইবার প্রোফাইলের জন্য ওই ছোট একটা জাস্ট আপনি মনে করেন যে 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিতরে বানালেই হয়, বেশি লাগে না। যে হ্যালো আমি অমুক এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ফ্রম বাংলাদেশ, আই হ্যাভ এক্সপার্টিজ অন অমুক অমুক অমুক, আই উইল প্রোভাইড দিস কাইন্ড অফ সার্ভিসেস, অর্ডার নাও, শেষ। মনে করেন 30 সেকেন্ড 40 সেকেন্ড যা লাগে, মানে জাস্ট সংক্ষিপ্ত বিবরণী নিজের সম্পর্কে, এটা সামারি। এখন এটা যে যত কনফিডেন্টলি দিতে পারবেন তারটা তত বেশি অ্যাট্রাকটিভ হবে। ধরেন আপনি একটা প্রেজেন্টেশন সুন্দর করে যদি দেন, যে আমি অমুক একটু সুন্দর করে হাত ছাত নাড়ায় একটু কনফিডেন্টলি দেন, ওটা আরেকজন দেখলে মানে আপনার উপর একটা আস্থা জন্মায় অটোমেটিক্যালি। যেরকম কালকে একটা স্টুডেন্ট আসছে, উনি ভর্তি তথ্য নিতে, উনি মূলত বিএসসি কমপ্লিট করছে সিএসসি। তো উনি আর একটা প্রতিষ্ঠানে গেছে, উনি সেখানে শুনছে যে কি কি। তো আমাদের এখানে আসার পরে আমি তাকে বলছি কিছু কথা। হ্যাঁ, তো পরে বলছে ভাইয়া ওই প্রতিষ্ঠানে গেছিলাম, আমি আসলে এই কথাগুলো শুনতে চাচ্ছিলাম, কিন্তু ওরা তো বলতে পারলো না, ওরা শুধু আমারে বললে এই ক্লাস আছে এই জিনিস। তো ওদের কথা আমি কনভিন্স হই, আপনি যেটা বললেন আমার খুব পছন্দ হয়েছে, আমি ইনশাল্লাহ আপনাদের এখানে আসবো। এখন ওই যে আমার উপরে আস্থা সে কেন করেছে, কারণ আমি কনফিডেন্টলি তাকে দু একটা ফ্যাক্ট বলছি যে ভাই এটা করলে এই হবে, এটাই এই বিষয়। ওইটাই দরকার, যে আপনার ক্লায়েন্টকে কনভিন্স করতে গেলে আপনাকে কনফিডেন্টলি তাকে দু একটা ফ্যাক্ট বলা। তো ওইটার জন্য আপনি একটা সামারি সুন্দর করে চ্যাট জিপিটিতে তৈরি করেন, করে আপনি সেইটাই জাস্ট একটু সুন্দর করে প্রেজেন্ট করেন যে আমি অমুক, একটু সুন্দর হাত টাত নেড়ে একটু দাঁড়ায় কনফিডেন্টলি। মানে অনেকে যেটা হয় যে রিডিং পড়ে যায়, ওইটা না। ধরেন আপনার ইয়েটাও খেয়াল করা উচিত, পাংচুয়েশন মার্ক যেগুলো, কারণ কোথাও কমা আছে তাহলে আমি ওখানে একটু গ্যাপ দেবো, কোথায় ফুল স্টপ আছে ওইখানে দাঁড়ায় যাবো। অনেকে যেটা করে কি সেন্টেন্স মনে করেন একটা যতটুক করে বলে যায়, বলে থেমে যায়, এবার মনে হয় কি সামনে আর ওখানে কিছু আছে, ওইটা না, একটু ফিল করে বলতে হয়। ঠিক আছে। আর ইংরেজিতে সমস্যাটা এই জন্য হয় যে ইংরেজি আমরা রেগুলার বলি না, এই জন্য একটু সমস্যা। তো এইটার জন্য আপনারা হচ্ছে একটু 2-5 বার প্র্যাকটিস করলে, যেমন ওই যে ইয়ে আরিয়ান আমাদের কতদিন দেখালো, ওনারটা তো ভালো হয়েছে। আর একটু জাস্ট একটু হাত টাত নাড়ায় সুন্দর করলে ঠিক হয়ে যাবে। তো এই আর কি, যে আপনি প্র্যাকটিস করলে হবে না এরকম কোনো জিনিস নেই। আপনাদের ছোট্ট একটা জিনিস দেখাই দিই। আহ ফেসবুক পেজে ধরেন ডিজিটাল মার্কেটিং গ্রুপ, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, ঠিক আছে, 180 কে মেম্বার আছে। কি বলছে? কি বলছে? কি বলছে? একটা সেকেন্ড। কালকে ওর মা ভাত এনে রেখেছে, পাশে পানির মগ, মানে জাস্ট পানির মগ ধরলো, আমরা মনে করলাম হয়তো পানি খাবে, নিয়ে ভাতের ভিতর পানি। বাচ্চারা এখনকার যুগে যে অবস্থা। যাক দেখেন, এই 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 একটা পেজ দেখেন শুধু, আমার একজন প্রফেশনাল এসি এক্সপার্ট লাগবে। মানে সব দেখেন 12 তারিখের ভিতরে কতগুলো পোস্ট, উই আর হায়ারিং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো এগুলো তো সব বাংলাদেশি। এখন আপনার কাজ খোঁজার জন্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাওয়ার দরকার নেই, আপনি বাংলাদেশি মার্কেট প্লেসে দেখেন, অভাব নেই। আপনি একজন ভালো মানুষের সাথে যদি ভালো একটা মানে কোলাবোরেশন করে ফেলতে পারেন, আপনার কাজের অভাব হবে না। এখন এই কাজগুলো থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাপ্লাই কি করবেন? তো দেখেন, এই যে এইখানে একজন সিভি দিছে, তো এখানে লুকসে বুস্ট করতে পারবেন ড্রেসের বিজনেস,
মানে তার ড্রেসের বিজনেস বুস্ট করাবে, তাই জন্য একে মেসেজ দিছে, জাস্ট একটা সিভি আপলোড দিছে তাই। এখন দেখেন প্রতিদিন $500 লাগবে একজন ডলার কিনবে আর কি। এই যে উই আর হায়ারিং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হায়ার করতেছে, এসিও ডিজিটাল মার্কেটিং মার্কেটার নিড ফুল টাইম অফিস জব, পুরানো পল্টন ঢাকা, মানে ওটা অফিস জব, লুকিং ফর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম। মানে প্রত্যেকটা জায়গায় তো কাজের স্কোপ আছে। এখন আপনি এই কাজ পাবেন কিভাবে? দেখেন 70 জন কমেন্ট করেছে। এখন এই 70 জনের কমেন্টের ভিতরে আপনি ধরেন কমেন্ট করলেন যে আই এম ইন্টারেস্টেড, এটা বললে কি কাজ হবে? হবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে এর আইডিতে যে মেসেজ করতে হবে। কি মেসেজ? আসসালামু আলাইকুম, আপনি বাংলায় যদি করেন এরকম যে আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার এই বিষয়ক একটা অ্যাড পোস্ট দেখলাম অমুক গ্রুপে, আমি অমুক, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি আপনার কাজটি করতে ইচ্ছুক এবং আমার এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে, আমার পোর্টফোলিও লিংক এখানে আছে, আপনি চাইলে একটু দেখতে পারেন। আর যে কোনো কোশ্চেন বা যে কোনো সমস্যায় আমার এই নাম্বার থাকলে আপনি এটাতে কল করবেন, আমি আশা করছি আপনার কাজটা মানে খুব সুন্দরভাবে করে দিতে পারবো। এইটা লিখে আপনি এইবার কমেন্ট এসে দেন যে আসসালামু আলাইকুম ভাইয়া, চেক ইউর কমেন্ট প্লিজ, এই চেক ইউর ইনবক্স প্লিজ। তাহলে কি হলো? আপনি কিন্তু একটু এক্সেপশনালি কাজটা করলেন। তাহলে আপনার ওই মেসেজ তো সে ইনবক্সে পাচ্ছে, সে মাঝে মধ্যে কিন্তু ইনবক্স খুলে দেখে যে কে মেসেজ করে বাকি। তো যখন সে দেখলো যে আপনি খুব সুন্দর করে পোর্টফোলিও সহ তাকে মেসেজ করলেন, তাহলে আপনার উপর কনফিডেন্স জন্মাবে না আর ওই 70 জন কমেন্ট করেছে ওর উপরে জন্মাবে? ওই যে একটা গুগল ড্রাইভে করবেন, এসব স্ক্রিনশট নেবেন। এই যে ধরেন অ্যাড ম্যানেজারে অ্যাড সাজাইছেন, একটা স্ক্রিনশট, এটা ধরেন এই যে প্রিন্ট স্ক্রিন, লাইট শট নামাই নেবেন, লাইট শট সফটওয়্যার আছে না, 1-2 মেগাবাইট 3 মেগাবাইট, জাস্ট ওটা নামাই নেবেন, নিয়ে স্ক্রিনশট দেবেন, দিয়ে আপনি এগুলো সব একটা ফোল্ডার করবেন। ধরেন গুগল ড্রাইভে একটা ফোল্ডার করবেন, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন, একটা নাম দিয়ে দিলেন যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট আপ ফর অমুক পেজ বা অমুক নিশ, দিয়ে একটা ফোল্ডারের ভিতরে 3-4টা স্ক্রিনশট রাখলেন। আবার ওইরকম আরো একটা সাজালেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফর অমুক প্রজেক্ট। এইভাবে করে মানে সাজিয়ে রাখলে কি হবে? ক্লায়েন্টকে যখন আপনি দেবেন, ক্লায়েন্ট কিন্তু দেখবে যে আপনার 5টা 7টা এরকম প্রজেক্ট করা আছে, তাই না? সো ক্লায়েন্ট ওই প্রজেক্ট দেখে তারপরে কিন্তু একটা কনভিন্স হওয়ার সুযোগ হবে যে আপনি আসলে কাজটা পারেন। মানে আপনি ধরেন শুধুই বললেন যে আমি ইন্টারেস্টেড ভাই, আমার নেন, সে কেন নেবে বলেন? ফ্যাক্ট দিয়ে কথা বলতে হবে যে ভাই আমার এইটা আছে, আপনি দেখেন। যদি সে রিজেক্টও করে তাহলে আমার বুঝতে হবে যে আমার এটা পর্যাপ্ত না, আমি আরো 2-3টা পোর্টফোলিও বাড়াই বা আরো একটু সুন্দর করে করি। ধরেন আমি 10 জন মানুষকে যদি অ্যাপ্লাই করি, আপনি দেখেন খেয়াল করে, আমি যে গ্রুপটা দেখালাম এরকম গ্রুপ বাংলাদেশে কয়েক হাজার আছে, কয়েক হাজার আছে। তো আপনি এই গ্রুপগুলোতে যদি শুধু জয়েন করেন আর এই গ্রুপগুলোর জবে যদি আপনি অ্যাপ্লাই করেন পার ডে বসে বসে, আপনি মানে মাসে কয়েক হাজার অ্যাপ্লাই করতে পারবেন। লিঙ্কডইন মার্কেট প্লেস তো বাদ দিলাম, ইনডিড ফিনডিড বাদ দিয়ে দিলাম, ধরেন বাদ ছড়ি, আপনি লোকালি যদি চিন্তা করেন তাহলে তো মাসে কয়েক হাজার অ্যাপ্লাই করা সম্ভব। এখন কয়েক হাজার অ্যাপ্লাই করলে আপনি এটাকে এক্সপেক্ট করতে পারেন না যে অ্যাটলিস্ট 10 জন বা 20 জন মানুষ আপনাকে রিপ্লাই করবে বা 10 জন 20 জন মানুষ আপনাকে বলবে যে ভাই ঠিক আছে কাজটা আপনি করেন। ওই যে বিষয়টা হলো ওইখানে ঘটে যে আপনি অ্যাপ্লাই করেছেন, কিন্তু অ্যাপ্লাই করার যে রসদটা সেটা আপনি নিয়ে অ্যাপ্লাই করেন, এই কারণে আপনি রিজেক্ট হয়েছেন, রিপ্লাই পাইছেন বাট আপনি রিজেক্ট হয়েছেন। তো আপনারা এখন থেকে রসদগুলো তৈরি করেন। আমি বারবার কেন বলি যে বাসায় একটু হলেও কাজ করবেন, ওইটা ডকুমেন্ট আকারে রাখেন, যতটুকু কাজ করবেন স্ক্রিনশট, ধামাধাম স্ক্রিনশট নিয়ে মানে একটা ফোল্ডারের ভিতরে চলে যাবেন। মানে কোনো কাজ ডকুমেন্ট বাদে করবেন না, যতটুক করবেন স্ক্রিনশট বা ফাইল ডাউনলোড করে ড্রাইভ আপলোড, শেষ। করতে সময় লাগে না তো। কিন্তু আপনি ওই কাজ কখনো যে পরে যদি খুঁজে বের করতে চান কোথায় আছে, আবার খুঁজে বের করো, আবার এই করো, আবার ওই করো, ঝামেলা। ঠিক আছে? ডকুমেন্ট আকারে করেন এবং আপনার ফেসবুক প্রোফাইলে রেগুলার পোস্ট করেন যে আজকে এই প্রজেক্টটা করলাম, আজকে এই প্রজেক্টটা করলাম। তাহলে আপনি যখনই এখানে তার মেসেজে এটা মানে মেসেজ করবেন, ও আপনার যাবে ফেসবুক প্রোফাইলে প্রথম দেখিয়ে কি করে। তো আপনার ওই ফেসবুক প্রোফাইলের ভিতরে যদি 10টা পোস্ট পাই, 20টা পোস্ট পাই, তখন তার আরো একটু কনফিডেন্স গ্রো করবে যে আচ্ছা এ তো রেগুলারই কাজ করে, তো অনেক দিন ধরে পোস্ট করে দেখছি। ঠিক না বিষয়টা? মানে আপনাকে মাল্টিপল ওয়েতে কাজ করতে হবে। কারণ নিজে ডিজিটাল মার্কেটার, নিজেরই কোনো অনলাইন প্রেজেন্স নাই, এটা হবে না।
আপনার নিজেকেও অনলাইনে অ্যাক্টিভ হতে হবে। ঠিক আছে? আমি বলি এই কথাগুলো কিন্তু আপনাদের অনেক দেখবেন প্রথম থেকে বলে আসতেছে। প্রথম থেকে বলতেছে। তো এটা খুবই জরুরি। কারণ আপনারা জাজ করবে মানুষ প্রথমে প্রোফাইল দিয়ে, ওই প্রথমে আপনার পোর্টফোলিও দেখে। আমরা শুধু চিন্তা করি কি যে মার্কেট প্লেস, মার্কেট প্লেস, মার্কেট প্লেস। ভাই মার্কেট প্লেস তো আছে, সমস্যা কি? মার্কেট প্লেসের বাইরে যে পরিমাণ কাজ আছে এই করে একটু কুলায় ওঠেন তো। এই যে মেহেদী ভাই ফোন দিয়েছে সকালবেলা, মেহেদী ভাই আবার $1000 কাজ পেয়েছে, গত রাত্রে আসতেছে। ও মূলত যে টেকনিক্যাল এসিওর কাজ, তো টেকনিক্যাল এসিও আপনাদের করাইছি না? করাইছিলাম না টেকনিক্যাল এসিও? করাইনি কেন? ওয়েবসাইটের সব সেট আপ টেট দেখা দিয়েছি না? কেন অন পেজ এসিওর সাথে করাই দেওয়া হয়েছে না? আচ্ছা তাহলে ওটা করাই দেবো, সমস্যা নেই। অডিট আছে তো, অডিটের সাথে করাই দেবো। মানে ওই আগে করে দিলে পরে করে দেবো, সমস্যা নেই। অল্প কাজ, জাস্ট দুইটা প্লাগ ইন দেখলে হয়ে যাবে, 10-15 মিনিট লাগে। বুঝতে পারছেন? তো বিষয়টা হলো যে আমরা মানে যে কাজগুলো করব সব কম বেশি দেখেন, খুব বেশি কঠিন না। হ্যাঁ, ওই জাস্ট দুইটা প্লাগ ইন অ্যাড হবে সাথে। ওই যে অন পেজ এসিও যে বোঝে, হ্যাঁ, যে আপনার ওই স্পিড অপ্টিমাইজেশন করে দেওয়া, আপনার ক্যাশটা কিভাবে কি হবে সেটা একটু সেট আপ করে দেওয়া, আর হলো আপনার সাইট কিট দিয়ে সাইট ইন্ডেক্স করা দেওয়া, সার্চ কনসোল অ্যানালিটিক্স। ওই সার্চ কনসোল অ্যানালিটিক্স আমি অডিটে করাই দিই, ওটা ব্যাপার না, ওটা করাই দেবো, না করালে সমস্যা নেই। তো আমি যেটা বলছি দেখেন, যে কাজ এই পর্যন্ত যতগুলো শিখছি প্রত্যেকটারই মার্কেট ডিমান্ড আছে, প্রত্যেকটা। তো আপনারা শুধু এখন অ্যাপ্লাই করতে হবে ভাই। রিজুমে আগের দিন দেখা দিয়েছি যে, রিজুমে আগের দিন দেখা দিয়েছিলাম না ক্যানভা দিয়ে কিভাবে বানাবেন? দেখাইছিলাম না? তাহলে ওই একটা বানান আগে। হ্যাঁ, ওই তো, এই দেখা দিয়েছিলাম না আগের দিন? ক্যানভা টেমপ্লেট দিয়ে দেখাইছিলাম না? আর যেটা করবেন, শুধু ক্যানভার ভিতরে সীমাবদ্ধ থাকেন না তো, বা আপনার ইলাস্ট্রেটরও যাওয়ার দরকার নেই। আপনি এই ইন্টারনেটে গুগলে সার্চ করেন যে ওয়ার্ড ফাইল কোনগুলো আছে, প্রচুর ডাউনলোড করা যাবে সিভি, টেমপ্লেট আকারে প্রচুর আছে ওয়ার্ড ফাইলে। সিভি আর রিজুমি কিন্তু আলাদা। রিজুমি হলো ওয়ান পেজ, সিঙ্গেল পেজে হয়। আর সিভি হয় বড়, 2 পেজ, 3 পেজ, 10 পেজ, 50 পেজ হতে পারে। মানে যার যত এক্সপার্টিস আছে সে তত তো লেখে, সিভিতে দেয়। প্রচুর আছে। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো যে সিভিও একটা তৈরি করবেন। সিভিতে কি হবে, আপনার সব থাকবে ওইখানে। মনে করেন যে আপনার A to Z ডাটা রাখবেন সিভিতে। আপনার ডেট অফ বার্থ থেকে শুরু করে হাইট, আপনার রিলিজিয়ন, আপনার ন্যাশনালিটি, আপনার বাবার নাম, মায়ের নাম, বোন নাম, সব থাকবে। মানে সিভি এরকম ভাবে হয়। আর রিজুমিতে যেটা শুধুমাত্র ক্যারিয়ার ফোকাসড একটা বায়োডাটা, রিজুমি হলো ওয়ান পেজের ভিতরে। সো রিজুমি একটা বানাবেন, সিভিও একটা বানাবেন। ওটা জাস্ট একটা ফরম্যাট নামাই নিয়ে বসে বসে নিজের মতো নিজের ডাটা তো নিজে দিতে হবে। আর আমি বলবো এখন থেকে এই গ্রুপ গুলো জয়েন করবেন, আজকে বাড়ি যেই, মানে যতগুলো আছে ফ্রিল্যান্সার কমিউনিটি বাংলাদেশ, আপওয়ার্ক বাংলাদেশ, ফাইবার বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং এর যত বড় বড় গ্রুপ আছে সবগুলোতে জয়েন করবেন। কারণ সামনে ফাইবারের ক্লাসের পরে ওইটা আমাদের লাগবে, এই গ্রুপগুলো সব লাগবে। Sorry, আমি বলবো না, সেটা বানাবে। হ্যাঁ, ফরম্যাট একটা দেবে। এখন আপনাদের সামনে শুধু এখন অ্যাপ্লাই দেখতে হবে, যে আমি সামনে অ্যাপ্লাই করব। মানে বাড়ি বসে আপনি 1 ঘন্টা বসে আছেন, আপনার শুধু টার্গেট থাকবে 1 ঘন্টা অ্যাপ্লাই হবে। কারণ অ্যাপ্লাই না করলে কাজ আমাদের কাছে হেঁটে হেঁটে আসবে না। অ্যাপ্লাই করতে হবে, প্রচুর অ্যাপ্লাই। সারাদিন মনে করেন যে বসে যখনই ফ্রি আছি অ্যাপ্লাই করে দেবো। তো অ্যাপ্লাই করার জন্য কি লাগবে? শুধু একটা ভালো সিভি রেডি রাখা থাকবে, রিজুমে, আর একটা পোর্টফোলিও লিঙ্ক। তাহলে মোবাইলে বসে অ্যাপ্লাই করে দেওয়া যায়। সবসময় এগুলো ড্রাইভে রেখে লিঙ্ক শেয়ার করে রাখবেন, নিজের মেসেঞ্জারে নিজে দিয়ে রাখা যায়। ঠিক আছে? দিয়ে এবার ধরেন কাউরে যখনই একটা গ্রুপে একটা পোস্ট দেখলেন, ওইটাই জাস্ট একটা মেসেজ টাইপ করে রাখবেন
যে একজন মানুষ কই যে আসসালামু আলাইকুম ভাই অমুক তমুক এগুলো দিয়ে টাইপ করে কপি পেস্ট সেন্ড হয়ে গেল আপনার। অ্যামাজন মার্কেটিং বলতে অ্যামাজনের তো কত রকম ধরন আছে। মার্স বা অ্যামাজন, অ্যামাজন এফবিএ, অ্যামাজন অ্যাফিলিয়েট কোনটা? এই অ্যাফিলিয়েটের এসইও যা শিখছি অ্যাফিলিয়েটের আদলেই তো শিখলাম। ওই যে বাইং কিওয়ার্ড রিসার্চ, প্রোডাক্ট রিসার্চ ওইগুলো কই? ওই এবার ওর এসইও করতে হয় এই, ও আর কিছু নাই। জাস্ট অ্যামাজনের থেকে প্রোডাক্ট নেবেন। হ্যাঁ, দেখেন যা যা শিখছি না এর ভিতর থেকে একটা জিনিস যদি ভালো করে ফোকাস করা যায় না ওইটাই যথেষ্ট। আমি বলবো ওই কনফিউশনের দরকার নাই। আপনি যেটা সবচেয়ে ভালো বোঝেন সেটা করবেন। আমি আপনাদের কিছু ম্যান্ডেটরি জিনিস বলে দেবো, যেরকম বললাম যে ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই, এটার উপরে একটা গিগ বানাবেন সবাই, সবাই বানাবেন। হ্যাঁ, ৪ টা বানাবেন। তো ধরেন এটার উপর একটা বানালেন বা স্পেসিফিক ফেসবুক টার্গেটিং রিটার্গেটিং অ্যাড এর উপরে। এবার আপনারা একটু ঘাটাঘাটি করেন, ফাইবারে দেখেন যে এই টাইপের কি কি গিগ আছে, ঠিক আছে? বা ফেসবুকে শুধুমাত্র অডিয়েন্স টার্গেটিং এর উপরে একটা গিগ বানান। এক ফেসবুক দিয়ে কতগুলো বানানো যায় দেখেন, ঠিক আছে? এখন বিষয়টা হলো যে আপনি যেটাতে সবচেয়ে বেশি কনফিডেন্ট থাকবেন সেটা করবেন। এখন একটা কাজ পাওয়ার পরে আসলে আহ, প্রথমবার কখনোই ভালোভাবে পারা যায় না বা বোঝা যায় না। তার জন্য তো আমি থাকলাম, বুঝলেন? কাজ পাওয়ার পরে কাজ কিভাবে উঠবে এটা চিন্তার বাইরে বের করে দেন। এই যে মেহেদী ভাই যে কাজ পাইছে, উনি কেন আসতেছে? উনার কিছু সমস্যা আছে আমি এখন বলে দিলে হয়ে গেল। তো কাজ পাওয়ার পরে উঠবে কি সে বুঝবে না পরে। আমি যেগুলো বলি ওইগুলো রাখেন। আমি ২টা গিগ রিকমেন্ড করে দেবো, ওই ২টা সবাই বানাবেন আর ২টা নিজের ইচ্ছা মতো বানান। কাজ যেটা আসে আসুক, তারপরে কাজ আসার পরে দেখবেন না কি করা যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওইটাই বলছি যে কাজ আসলেও উঠানো মানুষের অভাব আছে। আর আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে থাকবেন ওই কাজ মানে বোঝা যায় না। নিজে না ঠিকে গেলে একটা কাজ কোনোদিন ভালো করে উপলব্ধি করা যায় না যে আসলে এটা এই। এ পেয়ার, আজকে থেকে এই গ্রুপগুলো সব জয়েন করবেন। এই ডিজিটাল মার্কেটিং এর যত গ্রুপ আছে ফেসবুকে, বিশেষ করে বাংলাদেশি যত গ্রুপ আছে, অন্য দেশের গুলো দরকার নেই, বাংলাদেশি গ্রুপগুলোতে জয়েন হবেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং যে সমস্ত কমিউনিটি আছে, যেরকম আপওয়ার্ক বাংলাদেশ, ফাইবার বাংলাদেশ, ফ্রিল্যান্সার কমিউনিটি অফ বাংলাদেশ, সার্চ করবেন সব গ্রুপ আসবে না। দেখবেন লাখ লাখ মেম্বার আছে সবগুলোতে। সো ওই জায়গাগুলোতে আমরা সব জয়েন করব। করলে দেখবেন ফ্রিল্যান্সার কমিউনিটিতে বিভিন্ন মানুষ বিভিন্ন থট শেয়ার করে। আর জবের কথা তো থাকলো পরে, একটা গ্রুপেই দেখেন কত পরিমাণ জব। তো একটা ভালো মানুষের সাথে কোলাবোরেশন হয়ে গেলে আপনার কাজ নিয়ে চিন্তা করা লাগবে না, আপনি কাজ করে কুল পাবেন। মানে আমি তো দেখেন আপনাদের তো ফ্যাক্ট দেখাচ্ছি যে এরা যারা কাজ করাতে চাচ্ছে, নিশ্চয় হাতে কাজ আছে তাই করাতে যাচ্ছে। তাহলে আপনি এই কাজ কেন পাবেন না? না পাওয়ার পিছনে কারণ হবে যে আপনি দেখেন এটা শুধুমাত্র মেয়েদের জন্য। এই যে ওয়ে হায়ারিং ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ দেখেন কত কত, এই যে অনলাইন রিমোট, ফুল টাইম জব করাবে। 10টি ফেসবুক পেজ একসাথে পরিচালনা করতে হবে কোনো বিষয়? ফেসবুক পেজ হাতে পাই খেলি আমরা, তাই না? মানে প্রোফাইল ইউজ করা, পেজ ইউজ করা কোনো ঘটনা? আচ্ছা, প্রতিটি পেজের অধীনে থাকা সেলস টিমকে গাইড ও সমন্বয় করতে হবে। সেলস টিমকে কি গাইড করবেন? ভালো পোস্ট বানাইতে হবে, ভালো এই করতে হবে, রিপ্লাই ভালো করে দিতে হবে, এই করতে হবে, তা করতে হবে। এইসব স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যান তৈরি ও বাস্তবায়ন। মার্কেটিং প্ল্যান আমরা যেটুকু শিখছি এর চেয়ে বেশি স্ট্র্যাটেজিক প্ল্যান আর করার কিছু নাই, ঠিক আছে? কন্টেন্ট আইডিয়া, ক্যাপশন ও টার্গেটিং নির্ধারণে পারদর্শিতা। এটা কিভাবে করবেন? কন্টেন্ট আইডিয়া নির্ধারণ বা এই ক্যাপশন ও রিটার্গেটিং এর জন্য সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো নিজের পেজের মতো যারা ভালো ভালো পেজ আছে ওদের ফলো করা। 10টা 15টা উদাহরণ দেখে একটা করা। ধরেন এই যে আমি আমাদের অয়নকে গতদিন বলছি যে অয়ন আমাদের পেজের জন্য এই ধরনের পোস্ট যেগুলো আমরা আগে ডিজাইন করতাম এই পোস্টগুলো আবার অয়ন এটা বানাই দিছিল। আমি এটা বলছি যে না এটা না, আপনি এই ধরনের জিনিসপত্র ডিজাইন করে বাট ডিজাইন ডিফারেন্ট হবে, এলিমেন্টে রাখুন।
তো সে দেখেন সেই পোস্ট কি ডিজাইন করে আমাকে যে পাঠাইছে, এটাই পোস্ট করলাম একটু আগে। তো এই যে কনসেপ্ট কি আপনি চাচ্ছেন, কি করবেন, এর জন্য তো এক্সপার্ট আছে, জাস্ট এক্সপার্টরে বলে দিতে হবে যে ভাই আমার এই দরকার, তুমি বানাই দাও। এই বানানো তো আমার কাজ না, বুঝতে পারছেন? এইটা হলো কন্টেন্ট, কিভাবে বানাবেন, কি করবেন না করবেন সেটা। এরপরে কই গেল? আচ্ছা, পারফরমেন্স ট্র্যাকিং ও বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি। পারফরমেন্স ট্র্যাক করা কোনো ঘটনা? আমরা ধরেন এই যে অ্যাড যেগুলো চালাচ্ছি, এই অ্যাড ম্যানেজার ধরেন, এই যে অ্যাড যেগুলো চলতেছে, আপনি এখান থেকে অ্যাড ম্যানেজারে যাবেন। আসলেন, এসে এবার আপনি যে অ্যাড গুলো চলতেছে এগুলো সব এই লিস্ট দেখেন, যে কয় ডলার খরচ হয়েছে, রেজাল্ট কি আছে। ঠিক আছে, এই যে কয় ডলার খরচ হচ্ছে, পার মেসেজ কনভার্সনে কত ডলার খরচ হচ্ছে, এই যে চেঞ্জ ইন কস্ট পার রেজাল্ট, এটা প্লাস 133.9% বেড়ে গেছে। এখন কেন বাড়ছে, সেটা বাড়ার পিছনে কি কারণ আছে আপনি দেখবেন, এখানে ফেসবুক আপনারা বলে দেবে যে এই কারণ আছে, এই যে বলে দিচ্ছে কারণ। কারণ কি? এই যে আপলোড অ্যাডিশনাল ইমেজ অর ভিডিও ফর ওয়ান ওয়েবসাইট অ্যাফেক্টেড বাই ক্রিয়েটিভ ফ্যাটিগ। মানে কি? ক্রিয়েটিভ ফ্যাটিগ বলতে একই কন্টেন্ট অনেক দিন ধরে চলতেছে, এই অ্যাড দেখে দেখে মানুষের চোখে মনে করেন ধান্দা লেগে গেছে, আর দেখতে যাচ্ছে না। তো বলতেছে নতুন একটা ক্রিয়েটিভ বানাতে, বা একটা ওই যে যেরকম টেমপ্লেট হোক বা ভিডিও হোক, জাস্ট এইগুলাই বলে দিতে হবে যে ভাই আমার নতুন এই জিনিস লাগবে, বানাই দাও। বুঝতে পেরেছেন? তো এইগুলা জাস্ট করলে না এমনিই হয়ে যাবে, এগুলো ওইরকম কোনো কিছু লাগবে না। আচ্ছা, স্বাধীনভাবে কাজ করার মানসিকতা এবং সময় মেনে কাজ করার দক্ষতা, এটা তো খুব কমন। আপনার সাধ্যের মধ্যে কি আপনার মধ্যে যদি এই গুণগুলো থাকে তাহলে এই সুযোগ আপনার জন্য। বাস্তব ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞতা, বিশেষ করে ফেসবুক অ্যাড ও সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি। ওই যে পোর্টফোলিও, বাস্তব অভিজ্ঞতা বলছে, পোর্টফোলিও দিতে হবে। নেতৃত্ব দানের অভিজ্ঞতা, টিম ম্যানেজমেন্ট স্কিল, সমস্যা সমাধানে সক্ষম, আত্মবিশ্বাসী, মাল্টিটাস্কিং ও টাইম ম্যানেজমেন্টে পারদর্শী, সিদ্ধান্ত গ্রহণে দক্ষ ও স্বতন্ত্রভাবে কাজ করার মানসিকতা ও মুক্তমুখ। তো এখানে ইমেলে তাকে অ্যাপ্লাই করতে বলছে, আবেদন 10 তারিখ, সো 10 তারিখে ধরেন চলে গেছে। এই যারা এই যে আপু ইনবক্স অমুক তমুক লিখছে, একজনের রিপ্লাই দেবে না, কারণ দিস তো মেইল। আপনি মেইলে অ্যাপ্লাই করবেন সুন্দর করে কাভার লেটার দিয়ে। আপনার বলতেছে এক জিনিস, আপনি করতেছেন আর এক জিনিস, তাহলে তো হবে না। আপনি যদি কমেন্টে কাইন দিয়ে মরে যান, ও দেখবে না তো। ঠিক আছে, এখন ওই যে মেইল করতেছেন, ওই যে প্রথমে মেইল ক্রিয়েট করা শিখাইছিলাম, যে কেমন একটা প্রফেশনাল মেইল বানাতে হয়, ওই যে মেইলটা করবেন সে ওই মেইলের অ্যাড্রেসটা দেখবে যে মেইলটার অ্যাড্রেস কেমন। এখন আপনি যদি 50 60 70 দিয়ে মেইল করেন, স্মার্ট লোক। প্রত্যেকটা জিনিসের এক একটা গুরুত্ব আছে। তারপরে যে কত কিছু দেখেন, এসইও এক্সপার্ট, ইমেল মার্কেটিং এক্সপার্ট, টেলিমার্কেটিং, আমার একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, আমার 4 জন এবং একটা গ্রুপ লাগবে মার্কেটিং করার জন্য। দেখেন অবস্থা শুধু। তো ফেসবুকের অ্যাড যারা বুঝতে পেরেছেন তারা এখন মানে সোশ্যাল মিডিয়াতে যতগুলো অ্যাড প্ল্যাটফর্ম আছে সবগুলো পারবেন, একই সিস্টেম সব, সবাই ফেসবুকের মতোই বানায়। তাহলে আর কোনো কোশ্চেন আছে? তাহলে আজকে যে আপনাদের মেন কাজ হলো গ্রুপগুলো জয়েন করা আর কাস্টম অডিয়েন্স, লোকাল অডিয়েন্সটা সেট আপ করে ফেলা, এবং শুধু করা না, পোর্টফোলিও রাখা। ওই যে বললাম জাস্ট এই, কি বলে, আরে ধরেন এই জায়গাতে এইটার ধরেন একটা অ্যাড ম্যানেজার আছে, অ্যাড বানাইছেন, ধরেন এইটারই আপনি জাস্ট কি করবেন, স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, আমিও কিছু দিবানে, ধৈর্য ধরেন। তো দেখেন, এইখানে ধরেন আমি তো এটা অ্যাডে দেখালাম, কিন্তু একটা অ্যাড সেট বানাইছেন, অ্যাড সেটের যে সেট আপটা করেছেন সেটা তো বানাতে পারবেন। অ্যাড অ্যাক্টিভ নাই তাতে তো কিছু যায় আসে না। আর ধরেন আপনি এখানে একটা অ্যাড সেট বানাইছেন, যে অ্যাড সেটের ভিতরে আপনি অডিয়েন্স টার্গেট করেছেন, কথার কথা এখানে। তো এই অ্যাড সেটের ভিতরে কি অডিয়েন্স টার্গেট করছেন, জাস্ট আপনি এইটাই একটা স্ক্রিনশট নেবেন, কারণ এখানে অডিয়েন্স টার্গেট করেছেন কি, সো এটার একটা স্ক্রিনশট নেবেন, যেখান থেকে নিয়ে এই স্ক্রিনশট নেবেন, নিয়ে সেভ দেন ডেস্কটপে।
দিলাম। আচ্ছা, দিয়ে এবার আপনি আপনার গুগল ড্রাইভে যাবেন। গেলেন, গিয়ে আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, যে ফেসবুকের সব পোর্টফোলিও এখানে রাখবেন, নিউ ফোল্ডার। কারণ ফেসবুক, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। গেলেন এই ফোল্ডারের ভিতরে, এবার আপনি এখানে আলাদা এই ফোল্ডারের ভিতরে আলাদা আলাদা ফোল্ডার রাখতে পারেন। কারণ এক একটা পেজ যদি হয়, তাহলে আমি ধরেন যশোর আইটি ইনস্টিটিউট, যে এই পেজের জন্য আমার এই ফোল্ডার, ওকে দিলাম। এবার ওই যে স্ক্রিনশট আপনি রাখছেন, ওই যশোর আইটি ইনস্টিটিউটের যত স্ক্রিনশট, আপনি এই স্ক্রিনশটের নামটা রিনেম করবেন, যে অ্যাডসেট সেটআপ ফর ডিজিটাল মার্কেটিং অ্যাড। তো আপনি এই যে এই অ্যাডসেটটাই এই যে সেটআপ করছেন, এটা আপলোড করে দেবেন। এবার মনে করেন আপনি এখানে অ্যাড সাজাইছেন 10টা, একটা ডিজিটাল মার্কেটিং, একটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, একটা অমুক, একটা তমুক, একটা এই সব পাঁচ, প্রত্যেকটার জন্য এরকম অ্যাডসেট বানাইছেন, তাহলে প্রত্যেকটা স্ক্রিনশট এইভাবে এখানে আপলোড দিয়ে দেবেন, তাহলে 10টা হয়ে গেল। এরপরে আপনি ধরেন এই ইয়ে বানাইছেন অ্যাড ক্রিয়েটিভ সেটআপ, ওর 10টা স্ক্রিনশট বানান, মানে ওই 10টা আপলোড করে দেন, তাহলে একটা ফোল্ডারের ভিতরে দেখেন কতগুলো হয়ে গেল। বুঝতে পেরেছেন? আর অনেক কিছু গুগলে আছে, ছবি টবি এসব পাওয়া যায়, ওপেন না এগুলা, বলে দেয়া লাগে সব কথা, নকল করতে বলে দেয় টিচাররা। গুগলেই তো কত ইমেজ আছে, ধরেন অ্যাক্টিভ অ্যাড এর ইমেজ আপনার কাছে নাই, আর গুগলে সার্চ করবেন যে অ্যাক্টিভ অ্যাড ক্যাম্পেইন ইমেজ, সার্চ করলে ইমেজ চলে আসবে, জাস্ট ওখান থেকে ডাউনলোড না করে হলে স্ক্রিনশট নিয়ে ওটা আপলোড করে দেবেন। কেউ কি দেখতে আসছে ওই অ্যাড কে বানাইছে, কে চালাইছে, সব কথা বলে দেয়া লাগে। এই আর একজনের কাছে তো আছে, আর আমি তো পোর্টফোলিও আপনাদের দেবো, সমস্যা নেই। আর যেগুলো নিজে করতেছেন সেগুলো তো অ্যাটলিস্ট এভাবে আপলোড করবেন। আর নিজে কিছুই যদি না করেন, সব তার একজনের তো নিয়ে হবে না। ক্লিয়ার তাহলে? বোঝা গেছে বিষয়টা? এই পোর্টফোলিও, এই তাছাড়া কিছুই না, জাস্ট ডকুমেন্ট।